এটা হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বিন্দুমাত্র পছন্দ করেন না, একটু হালকা বললাম। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি একেবারে দু চোখে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, আপনার মনে একটাই প্রশ্ন যে এ যাবে কবে ক্ষমতা থেকে। অথবা আরেকটা প্রশ্নও থাকতে পারে যে এই একজন মানুষ কিভাবে বছরের পর বছর পশ্চিমবঙ্গের মানুষকে তোষণের পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে শোষণের মরুভূমি দিয়ে টেনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গিয়ে দুর্নীতির সমুদ্রে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে আছাড় মারার পরেও এখনো পর্যন্ত সুন্দর গ্যাট হয়ে ক্ষমতায় বসে রয়েছেন কিভাবে। দেখুন, এই প্রশ্নের উত্তরের একটা ঝলক কিন্তু আজ খুব স্পষ্ট করে বাংলার মানুষজন দেখতে পেয়ে গেছেন। আপনারা জানেন যে গতকাল নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করতে এসেছিলেন এবং সেই সভায় পশ্চিমবঙ্গ বিজেপির উদ্দীপনা, উৎসাহ, তাদের প্রত্যয়, সংকল্প কোনো কিছুরই কোনো অভাব ছিল না। নরেন্দ্র মোদী দৃপ্ত কণ্ঠে মঞ্চের ওপর থেকে বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি এবার ক্ষমতায় আসছে, দেওয়াল লিখন হয়ে গেছে, কেউ আটকাতে পারবে না, কেউ বদলাতে পারবে না। এবং অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে কাল যারা এই বিষয়টায় গলা মিলিয়েছিলেন, আজ কিন্তু তাদের গলায় সেই প্রত্যয়টা দেখতে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আজ অনেককে দেখতেই পাওয়া যাচ্ছে না, কারণ তারা আজ হিসাব কষছেন কতটা ড্যামেজ হলো আর এর মধ্যে থেকে কতটা রিকভারি হতে পারে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে কি বদলে গেল চলুন একটু ভেঙে দেখা যাক। প্রথমে যে বিষয়টা জানা গেল যে আজ বিকেল 4টের সময় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হবে। আসাম, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং পশ্চিমবঙ্গে যে আসন্ন নির্বাচন হতে চলেছে তার নির্ঘণ্ট নির্বাচন কমিশন প্রকাশ করবে। পশ্চিমবঙ্গে কবে কবে ভোট রয়েছে, নমিনেশন কবে, কি সমস্ত কিছু আজ 4টের সময় ঘোষণা করে দেওয়া হবে। এবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া মানে মডেল কোড অফ কন্ডাক্ট, এরপরে কিন্তু কোনো রাজনৈতিক দল আর কোনো রকম ওই উন্নয়নমূলক কাজকর্ম করতে পারে না। প্রতিশ্রুতি তারা দিতেই পারে যে ভোটের পর ক্ষমতায় আসলে আমরা এই করব, কিন্তু কাজে আর তারা কিছু করতে পারবে না। যদিও এটা খুবই গ্রে এরিয়া, কারণ ভোটের ঠিক মুখে মুখে যে জিনিসগুলোর ঘোষণা হয়, মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হবার ঠিক আগে যে জিনিসগুলোর ঘোষণা হয়, সেই টাকা পয়সা বলুন বা সেই সুযোগ সুবিধাগুলো মডেল কোড অফ কন্ডাক্টের সময় আসতে থাকে। তো এটা একটা গ্রে এরিয়া রয়েছে। এবার যখন জানা গেল যে আজ বিকেল 4টের সময় নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে সাংবাদিক বৈঠক করে, তাহলে এর মধ্যে আর খুব একটা কিছু হওয়ার জায়গা নেই, এমনটাই ধরে নেওয়া হয়েছিল, খুব একটা কিছু হবে না। কিন্তু পশ্চিমবঙ্গ তো মশাই আলাদাই জায়গা। এখানে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে প্রথমে একটি খবর এলো, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গের পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা যে মুয়াজ্জিন এবং পুরোহিতরা পশ্চিমবঙ্গে এতদিন 1500 টাকা করে ভাতা পেতেন, এবার থেকে তারা 2000 টাকা করে ভাতা পাবেন এবং যারা নতুন আবেদন করেছেন ভাতার জন্য তারাও বর্ধিত হারে এই ভাতা পাবেন। এবার দেখুন, 4টের সময় নির্বাচন কমিশনের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার সাংবাদিক বৈঠক, 2:40-এ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা সামনে এলো যে মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বৃদ্ধি হচ্ছে। বেশ, ঠিক আছে, ভাতা বাড়ানো হচ্ছে, আরও একটা ভাতা। খুব বেশি মানুষের ওপরে যে এর মাধ্যমে প্রভাব পড়বে তা তো নয়, অনেকগুলো ভাতার মধ্যে এটাও বাড়ছে। কিন্তু এরপরে এলো আরেকটি বড় ঘোষণা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে ঘোষণা করে জানালেন, বকেয়া ডিএ দেওয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। 4টের সময় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাবে। 3:05-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, রোপা 2009 অনুসারে বকেয়া ডিএ যেটা রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা, সেই ডিএ দেওয়ার কাজ শুরু হচ্ছে। মার্চ মাস থেকেই সেই টাকা পেতে শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই টাকা দেওয়া হবে, রাজ্য সরকার দিচ্ছে এবং অর্থ দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে পরিষ্কার করে সময়সূচি, পদ্ধতি, কিভাবে টাকা পাওয়া যাবে, কবে পাওয়া যাবে, সমস্ত কিছু পরিষ্কার করে বলে দেওয়া হবে। বকেয়া ডিএ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এই ঘোষণা সামনে এলো। এবার দেখুন, বিষয়টা হচ্ছে যে এই বকেয়া ডিএ না দেওয়ার জন্য রাজ্য সরকার আদালত থেকে আদালত নিয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের, রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এই ডিএ না দেওয়ার জন্য যা যা করতে হয় আমাদের রাজ্য সরকার সেই সমস্ত কিছু করেছে। সেই রাজ্য সরকার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার 1 ঘন্টা আগে বলছে যে এই ডিএ আমরা দেব, এই ডিএ দেওয়া শুরু হচ্ছে, মার্চ মাস থেকেই আপনারা সবাই টাকা পেয়ে যাবেন। দেখুন, বিহারে যে বিধানসভা নির্বাচন হলো সেখানে নীতিশ কুমার এবং বিজেপির যে বিপুল জয়, সেই জয়ের পেছনে একটা বড় কারণ হিসেবে সামনে উঠে এসেছিল যে ওই রাজ্যে নীতিশ কুমারের সরকারের তরফ থেকে এটা দাবি করা হয়েছিল যে সমস্ত মহিলারা 10,000 টাকা করে পাবেন। এবার এই ঘোষণাটা একদম নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে আগে এসেছিল সামনে। মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাওয়ার পরেও এই 10,000 টাকা মহিলাদের ব্যাংকে ঢুকছে, ভোটের ঠিক আগে এই টাকা ঢুকছে। এটা কতটা ঠিক কতটা ঠিক
নয় সেই নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। যদিও টেকনিক্যালি সেখানে কোনো রকম গন্ডগোল ছিল না, যেহেতু নির্বাচনের নির্ঘণ্ট বা মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হওয়ার আগে এই টাকা দেওয়ার কথাটা বলা হয়েছিল, অতএব টাকা তো ঢুকতেই পারে। এখন ঠিক সেই রকমই একটা বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি সমস্ত ভাতা বাড়ানো ঘোষণা সব হয়ে গেছে, এইবার শুধু টাকা ঢোকার পালা। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অলরেডি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে মহিলাদের। বেকার ভাতা শুরু হয়ে গেছে। বেকার ভাতা ঘোষণা করার পর বলা হয়েছিল সেটা এপ্রিল মাস থেকে শুরু হবে, কিন্তু তারপর সেটাও এগিয়ে চলে এসেছে, সেই টাকাও অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে। মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভাতাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তারা, এবং তারই সঙ্গে বকেয়া দিয়ে দেওয়া হবে, সেই টাকা দেওয়া শুরু হবে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ মাস থেকে সেই টাকা ঢুকবে, এ কথা সামনে রাখা হচ্ছে। এইবার আসি ভোট ঘোষণার কথায়। আগেই আপনাদের জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে 1 বা 2 দফায় যেন ভোট হয়ে যায়। এবার নির্বাচন কমিশনের বক্তব্য খানিকটা এইরকম যে তুমি যা চাইবে তুমি তাই পাইবে। তো নির্বাচন কমিশন বলছে 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে, ঘোষণা হয়ে গেছে। 23শে এপ্রিল প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল। প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট হবে এবং দ্বিতীয় দফায় অর্থাৎ 29শে এপ্রিল 142টি বিধানসভা আসনে ভোট হবে। এবার দেখুন 2001-এর পর থেকে এই প্রথমবার পশ্চিমবঙ্গে এত কম দফায় ভোট হতে চলেছে। আসলে খুব কম দফায় পশ্চিমবঙ্গে ভোট করানোর সাহস নির্বাচন কমিশন পায় না, সেই কনফিডেন্স নির্বাচন কমিশন পায় না। তার কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গের পোল ভায়োলেন্সের রূপটা কি ভয়ঙ্কর হতে পারে, কতটা নির্বাচনী হিংসা এখানে দেখতে পাওয়া যায়। এবার যত কম দফায় ভোট করাতে হবে তত বেশি কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠাতে হবে, তত বেশি নিরাপত্তার ব্যবস্থা নির্বাচন কমিশন এবং তারই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রককে করতে হবে। তো এবারে ঠিক সেই কথাই নির্বাচন কমিশন সামনে রাখছে, 2 দফায় এখানে ভোট হতে চলেছে। দেখুন বিষয়টা হচ্ছে যে 2021-এর যে বিধানসভা নির্বাচন আমরা দেখেছিলাম সেখানে কিন্তু বিজেপিও চেয়েছিল বেশি দফায় যাতে ভোট হয় এবং সেবারে 8টা দফায় ভোট হয়েছিল, বিজেপির সুবিধা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতা, বিভিন্ন রাজ্যের বড় বড় নেতাদের নিয়ে এসে, নরেন্দ্র মোদী অমিত শাহ জুটিকে নিয়ে এসে প্রত্যেকটা দফার আগে বিজেপি সভা করাতে সক্ষম হয়েছিল। কিন্তু তারপর বিজেপির পরাজয় এবং রীতিমতো মুখ থুবড়ে পড়ার যে ঘটনা ঘটেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, তারপর বিজেপির পরাজয়ের পর্যালোচনা করতে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা তথ্য কিন্তু সামনে বেরিয়ে এসেছিল, যেখানে বিজেপি মনে করেছিল বেশি দফায় ভোট করিয়ে ব্যাপারটা আসলে বিজেপির জন্য হিতে বিপরীত হয়ে গেছে। অ্যান্ড আই কোট, আমি একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি, বিজেপির একজন নেতা কি ব্যাখ্যা দিয়েছিলেন। বিজেপির এক নেতার ব্যাখ্যা, তৃণমূলের নেতৃত্বে প্রায় লক্ষাধিকের কাছাকাছি ক্যাডার রয়েছে যারা মূলত দলের হয়ে ভোটে কারচুপির কাজ করে থাকে। ওই বিজেপি নেতার কথায় বেশি পর্বে ভোট হলে শাসক দল সুবিধে পেয়ে থাকে, বেশি পর্বে নির্বাচন মানেই কম কেন্দ্রে ভোট, ফলে সেই অনুপাতে কারচুপির লক্ষ্যে বুথ পিছু বেশি সংখ্যক লোক নিয়োগ করতে সক্ষম হয়েছিল তৃণমূল। তার মানে তৃণমূলের কাছে 1 লক্ষ ক্যাডার আছে যারা ভোটের কারচুপি করে। এখন যদি বেশি দফায় ভোট হয় তার মানে একটা দফায় কম বিধানসভা আসনে ভোট, অতএব ওই সমস্ত বিধানসভা আসনগুলোতে এই 1 লক্ষ ক্যাডার যারা ভোটের কারচুপি করে তাদের খুব সুন্দর করে তৃণমূল কংগ্রেস নিয়োগ করে দিতে পারে, এটা বিজেপি নেতা বলছেন। কিন্তু সেই যুক্তিতে যদি দেখা যায় কোনো রাজনৈতিক দলের যদি বুথ স্তরের শক্তি কম থাকে, সাংগঠনিক শক্তি কম থাকে, তাহলে 2টো দফায় যদি সবকটা বিধানসভা আসনে তাদের লোক পাঠাতে হয়, প্রত্যেকটা বুথকে 2টো দিনের মধ্যে যদি তাদের শক্তিশালী করতে হয়, সেই রকম শক্তি তারাই বা কোথা থেকে পাবে? তাদেরও তো লোক কম পড়ে যাবে। তাহলে এখন 2021 থেকে 2026-এর মধ্যে বিজেপি যদি নিজেদের সেই জায়গায় শক্তিশালী করে থাকতে পারে, বিজেপি যদি সেই রকম সাংগঠনিক শক্তি অর্জন করে থাকতে পারে, তাহলে একেবারে শেয়ানে সমানে লড়াই এবার দেখতে পাওয়া যাবে। না হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যে মাসেল পাওয়ার দরকার, সেই মাসেল পাওয়ার কিন্তু নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। আমি একটা কথা বহুবার এর আগে বলেছি এবং সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার বিষয়, কিন্তু আমাদের এখানে দুর্নীতির উপর ভিত্তি করে কোনো ভোট হয় না। দুর্নীতি পশ্চিমবঙ্গে সেভাবে কোনো ইস্যুই হতে পারে না কোনো নির্বাচনে। দেখুন বিরোধীদের কাছে এবারে কিন্তু মোটামুটি 3টে হাতিয়ার ছিল, বিশেষ করে বিজেপির কাছে। দুর্নীতি, তোলাবাজি এগুলোকে বাদ দিয়েও একটা অবশ্যই করেছিল, অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি ঢুকে পড়ছে, ভুয়ো ভোটার ঢুকে
পড়েছে এই বিষয়টা ছিল, সেখানে অলরেডি এসআইআর এর বিষয়টা হয়ে গেছে। এবার এসআইআর ঠিক করে হয়নি, সেখানে এখনো পর্যন্ত ভুয়া নাম থেকে গেছে, সেই কারণে আমরা ভোট পেলাম না, এগুলো বলার জায়গা বিজেপির কাছে খুব একটা আর থাকছে না, কারণ তাদেরই এটা সব থেকে বেশি করে বক্তব্য ছিল যে এসআইআর হলে সবটা ঠিক হবে, এসআইআর হলে অনুপ্রবেশকারীরা বাদ পড়বে। দ্বিতীয় জায়গা অবশ্যই ছিল হচ্ছে যে তারা নিজেদের মতো করে ভাতা দেওয়ার কথা বলেছেন, লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ তারাও বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, তারই সঙ্গে আমরা এলে পে কমিশন ঠিক করে দেবো, রিক্রুটমেন্ট করব, এরকম বক্তব্যও তারা সামনে রেখেছেন। দেখুন শেষ কয়েক বছরে যেটা দেখতে পাওয়া গেছে, দুর্নীতির ভিত্তিতে ভোট তো হয়ই না, ভোটটা এখন সাধারণত সুবিধে পাওয়ার ওপর ভিত্তি করেই হয়, কতটা সুবিধে আমি পাচ্ছি সেটা দেখেই মোটামুটি ভোটটা হয়, সেভাবেই প্রত্যেকটা রাজনৈতিক দল এগোয়। এখন বিষয়টা হচ্ছে, এটাও আমি আগে বহুবার বলেছি, মানুষ অলরেডি হাতে যেটা পাচ্ছে, যেটা অলরেডি বেড়ে তার হাতে আসছে, এটাকে মানুষজন অনেক বেশি বিশ্বাস করেন, বাড়িয়ে আমি আসলে অতটা দেব সেটা থেকেও, মানে যেটা আমি এখনো পাইনি সেটার উপর আমার বিশ্বাস পরে আসবে, যেটা আমি অলরেডি হাতে পাচ্ছি তার উপর আমার বিশ্বাসটা অনেক বেশি। আর যদি পরিস্থিতি এরকম হয় যে প্রত্যেকটা নির্বাচনের আগে এইভাবে ভাতার পরিমাণ বাড়তে থাকবে, তাহলে তো মানুষের আর কোনো দিকে তাকানোর দরকারই নেই, শুধু 5টা বছর অপেক্ষা করে বসতে হবে, নির্বাচন আসলো মানেই হচ্ছে ভাতা বেড়ে যাবে। আজ আমি 1500 টাকা পাচ্ছি, নির্বাচন আসলেই আমি জানি আমি 2000 টাকা পাবো, আর 5 বছর পরেই আমি জানি সেটা 2500 টাকা হয়ে যাবে। অতএব ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, বেড়ে তো যাচ্ছে, হাতে তো আমি পেয়ে যাচ্ছি। এবং অবশ্যই এই ডিএর যে ইস্যু, এটা কিন্তু একটা খুব বড় সড়ো ইস্যু ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বঞ্চনার একটা জায়গা ছিল, এবং ভেতরে ভেতরে তারা কিন্তু ফুঁসছিলেন, আর সেই রাগটা নির্বাচনে বেরিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিল। সেই প্রেসার কুকারের মধ্যে যে চাপটা বাড়ছিল, সেই প্রেসার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে, বেশ খানিকটা চাপ কিন্তু বেরিয়ে গেছে। এবার তাহলে সেখানে কতটা তার ফলাফল আর ভোটে দেখতে পাওয়া যাবে, কতটা চাপ ফেটে বেরোবে নির্বাচনের সময়, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চলেই আসছে। আর সব থেকে বড় কথা, যে কথাটা বারবার বলছি, এই কয়েক বছরের নির্বাচনে যেটা বারবার দেখা গেছে, বিভিন্ন ভাতার ক্ষেত্রে যেটা বারবার দেখা গেছে, টাকা কথা বলে। টাকা একমাত্র একটা জিনিস যে সব ভাষায় কথা বলতে পারে, আর নির্বাচনের ভাষা তো টাকা সব থেকে ভালো বলতে পারে। তার সঙ্গে আরো একটা প্রশ্ন যেটা অনেকেই এই মুহূর্তে করছেন, শ্রমিক ভট্টাচার্যও বলেছেন, শুভেন্দু অধিকারীও বলেছেন যে এটা জাস্ট একটা গিমিক, সরকার এটা মিথ্যে কথা বলছে, পুরো ডিএর টাকা তারা দেবে না, 25% ভোটের আগে দিলেও বাকি যে টাকাটা বাকি রয়ে গেল সেটা কিন্তু এই রাজ্য সরকার দেবে না, সেটার জন্য আরো ঘুরিয়ে যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা দেবেন কি দেবেন না সেটা তিনিও এখন ভাবতে চান না, তিনিও পরে ভাববেন। তার স্ট্র্যাটেজি হচ্ছে তাকে ভোটটা পার করে ফেলতে হবে। এবার ভোটের আগে 25% যদি তিনি দিয়ে দিতে পারেন, তারপরে বাকিটা তিনি কবে দেবেন কিনা সে তো ভোট চলে যাওয়ার পর তিনি ভাবতে বসবেন। 25% দিয়ে তার ভোটটা তো বেরিয়ে যাবে। এবং এখানেই বলতে হয় বিজেপির জন্য, অতএব যা যা ইস্যু ছিল সেখানে দেখা যাচ্ছে বিজেপির কাছে একটাই কিন্তু তাদের হাতিয়ার পড়ে রয়েছে, আর সেটা হচ্ছে হিন্দু তুমি এক হও, এই স্লোগান। এবার এটা তাদের জন্য কাজে লাগে কিনা নির্বাচনে সেটাই দেখার বিষয়। বিজেপির অবশ্যই চেষ্টা থাকবে যে হিন্দুদের ভোট যেন একত্রিত করা যায়। অন্যদিকে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির তারা মিলে যদি মুসলিম ভোট কিছুটা কাটতে পারে এবং বাম ভোট থেকে আরো কিছুটা যদি সুইং করে বিজেপি নিজের দিকে আনতে পারে, সেই চেষ্টা বিজেপির থাকবে। এবার সেগুলোতে বিজেপি কতটা সফল হয় সেটাই দেখার। দেখুন, বিজেপি হ্যাজ টু গো ব্যাক টু ইটস কোর। বিজেপিকে আবার তার কোরে ফিরে যেতে হবে, একদম ভিত্তি যেখানে সেইখানে ফিরে যেতে হবে। দু নৌকায় পা দিয়ে চলার মতো লাক্সারি এই মুহূর্তে বিজেপির কাছে নেই। বিজেপি ইজ ভেরি ক্লোজ টু দ্য গোল্ডেন মার্ক, কিন্তু 2021-এও যেটা দেখা গেছে, বেশ কিছু জায়গায় কয়েক হাজারের জন্য বিজেপির হাত থেকে কিন্তু আসন স্লিপ করে বেরিয়ে চলে গেছে। যদিও 2021-এর থেকে 2026-এ বিজেপি অনেকটা সংগঠিতভাবে লড়াই করার চেষ্টা করছে, তারই সঙ্গে 2026-এর নির্বাচনে পুরনো এবং নতুন বেশ কিছু খেলোয়াড় কি করছেন, কি করতে পারলেন, তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী আবার যদি নামেন এবং তিনি কতটা কি করতে পারবেন, হুমায়ুন কবির যদি অন্তত 2টো আসন নিজের দিকে টানতে পারেন, নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় ধরে রাখতে পারেন, বামেরা ক্ষয়িষ্ণু শক্তি হওয়ার পরেও যদি তারা একটা ভালো রকম কামড় বসাতে পারে, এর উপরেও অনেক কিছু নির্ভর করছে। যাদের নাম বললাম তারা হয়তো নির্বাচনে প্রচুর পরিমাণে আসন পাবেন এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু এরা কতটা ভোট পাবেন তার উপর নির্ভর করে কিন্তু কারুর খেলা গড়বে, কারুর হাট ভাঙবে। একটা কথা আছে, গিভ দ্য ডেভিল ইটস ডিউ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যতই অপছন্দ করুন, ওই ভদ্রমহিলা এতদিন ধরে ক্ষমতার মসনদে বসে রয়েছেন এই কারণেই, কারণ শি ডাজেন্ট প্লে ফেয়ার। ক্ষমতায় থাকার জন্য যা করার দরকার হয় তিনি সেটা করতে পারেন এবং তিনি সেটা করেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই অপছন্দ করুন না কেন,
তার মতো শ্রুড পলিটিশিয়ান এই মুহূর্তে বাংলার বুকে আর দুটো নেই। বিজেপি নিজের তুরুপের তাস ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের তুরুপের তাস ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত যা খবর দুই দলের কাছেই এখনো বেশ কিছু তাস লুকানো রয়েছে। সময়ে সময়ে সেগুলো কিভাবে বেরিয়ে আসে এবং তার কি ফলাফল দেখতে পাওয়া যায় সেটাই এখন দেখার বিষয়। এবং সব থেকে বড় দেখার বিষয় বুদ্ধি এবং বল দুটো দলকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আপনি যে টিমের হয়েই খেলুন না কেন, এইবার চেপে বসুন, কারণ এইবার আসল খেলা ঠিক মতো শুরু হলো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।